আমি আর কোনোদিন কোনো কিছুর ওপরে ওইভাবে লাফ দেব না। তোত্তোচান মাথা নিচু করে বলল। মা একটু আশ্বস্ত হলেন, কিন্তু পর মুহূর্তেই ও যা বলল তাতে মা বুঝতে পারলেন যে নিশ্চিন্ত হবার মতন তেমন কিছু আসলে ঘটেনি। আমি আর কোনোদিন কোনো খবরের কাগজ বা বালির পাহাড়ের ওপর লাফ দেব না, তোত্তোচান বলল। অর্থাৎ অন্য কিছুর কথা ঠিক বলা যাচ্ছে না। নমস্কার, আমাদের এসডিএমটি গল্প পাঠের আসরে নতুন একটি পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। আপনাদের জন্য আমরা পড়ে শোনাচ্ছি তেতসুকো কুরোয়ানাগির লেখা তোত্তোচান নামক গল্পটি। আমাদের এই গল্প পাঠের আসর যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই, এবং আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। বেল আইকনটিকে প্রেস করলে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা শুরু করেছি তোত্তোচানের নতুন একটি পর্ব। এবার কিসের উপর ঝাঁপ দেওয়ার কথা ও বলছে, আদৌ আর কোনোদিন সেই বিষয়েও সচেতন থাকবে কিনা, চলুন দেখি আজকের পর্বে। আজকের পর্বের প্রথম পর্বের নাম দেখে চলো। স্কুল থেকে ফেরার পথে বাড়ির খুব কাছাকাছি এসে তোত্তোচান দারুণ একটা জিনিস দেখতে পেল। রাস্তার ধারে মস্ত একটা উঁচু বালির পাহাড়। সমুদ্র থেকে এত দূরে বালি, কি আশ্চর্য! তোত্তোচানের ভারী আনন্দ হলো। একবার একটু লাফিয়ে নিয়ে ও এক ছুটে পাহাড়ের চূড়োয় ওঠার চেষ্টা করলো। কিন্তু কোথায় ঝুরঝুরে বালি! এ তো জল দিয়ে সিমেন্ট আর বালি মাখানো প্লাস্টার। ছপ! স্কুল ব্যাগ আর জুতোর ব্যাগ সমেত ও বুক পর্যন্ত ডুবে গেল ওই সিমেন্ট মাখাতে। ওকে দেখে মনে হচ্ছিল যেন একটা পাথরের মূর্তি। যতই চেষ্টা করে নিজেকে টেনে তোলার, ততই তলিয়ে যেতে থাকে ওই প্লাস্টারের তালের মধ্যে। পায়ের জুতোও তো খোলার উপক্রম। তোত্তোচান খুব চেষ্টা চালাতে লাগলো যাতে সম্পূর্ণ ডুবে না যায়। অতএব স্থির হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় রইল না ওর। বাঁ হাতে জুতোর ব্যাগ ধরা, আর সেই শুদ্ধই হাতটা সিমেন্টে মাখি। দু একজন অপরিচিত মহিলা পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদেরও ডেকে বলল, একটু শুনবে, একটু শুনবে। তারা মনে করলেন তোত্তোচান বুঝি খেলা করছে, তাই একটু হেসে চলে গেলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হবার মুখে মা তোত্তোচানের খোঁজে বেরিয়ে দেখেন এই কাণ্ড। তখন একটা লম্বা বাঁশ জোগাড় করে তোত্তোচানকে তার একটা দিক ধরতে বলে অন্য দিকটা খুব জোরে টানতে লাগলেন মা। কিন্তু ওর নিজের পায়ে যে প্লাস্টারের মধ্যে ঢুকে যাচ্ছিল। ততক্ষণে তোত্তোচান আপাদমস্তক সিমেন্ট মেখে এক টুকরো দেওয়াল হয়ে গেছে। আমি তোমাকে আগে একবার বলেছিলাম না যে কোনো কিছুর ওপর ঝাঁপ দেওয়ার আগে একবার একটু ভালো করে দেখে নেবে যে জিনিসটা কি, মা বললেন। যে ঘটনার কথা মা বলছিলেন তা ঘটেছিল একদিন স্কুলে খাওয়া দাওয়ার ওই সময়টাতে। সেদিন দুপুরে তোত্তোচান হলঘরের পিছনের রাস্তাটা দিয়ে হাঁটছিল। পথের মধ্যে একটা খবরের কাগজ পড়ে থাকতে দেখে ও ভাবলো একটা লাফ দিয়ে এটার ওপরে এসে পড়লে বেশ মজা হবে। যেই না ভাবা, অমনি ও পিছিয়ে গিয়ে ছুট্টে এসে পড়লো কাগজের মাঝখানে, আর অমনি ও পড়ে গেল বাথরুমের নোংরার ট্যাঙ্কের ভিতরে। মানে যে ট্যাঙ্কে একবার ওর পয়সার থলেটা পড়ে গিয়েছিল। আসলে ট্যাঙ্কের ঢাকনাটা সেদিন কেন যেন খোলা ছিল, তাই দারোয়ানজি ওর ওপর একটা কাগজ পেতে দিয়েছিলেন যাতে বাজে গন্ধটা বেশি দূর না ছড়ায়। ইস, কি বীভৎস একটা কাণ্ডই যে ঘটেছিল সেদিন। শেষে অনেক ধুয়ে মুছে ঘষে মেজে তবেই না চেনা তোত্তোচানটাকে ফিরে পাওয়া গিয়েছিল। মা সেই দিনটার কথাই বলছিলেন। আমি আর কোনোদিন কোনো কিছুর ওপরে ওইভাবে লাফ দেব না, তোত্তোচান মাথা নিচু করে বলল। মা একটু আশ্বস্ত হলেন, কিন্তু পর মুহূর্তেই ও যা বলল তাতে মা বুঝতে পারলেন যে নিশ্চিন্ত হবার মতন তেমন কিছু আসলে ঘটেনি। আমি আর কোনোদিন কোনো খবরের কাগজ বা বালির পাহাড়ের ওপর লাফ দেব না, তোত্তোচান বলল। অর্থাৎ অন্য কিছুর কথা ঠিক বলা যাচ্ছে না। দিনের আলো ক্রমে কমে আসছিল। ওরা যতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছলো ততক্ষণে রাত হয়ে গেছে।
এর পরের চ্যাপ্টারের হেডলাইন, তারপর ইয়ে মানে। দুপুরের খাওয়ার সময়টা তত্ত্বচানের সবসময় খুব ভালো লাগতো। আর এখন তো হেডমাস্টার মশাই একটা নতুন খেলা চালু করেছেন। আগের মতোই এখনো 50 জনের টিফিন বাক্সের ভিতরে সাগর থেকে পাহাড় থেকে খোঁজা হয়। হেডমাস্টার মশাইয়ের পিছনে ওর স্ত্রী গামলা হাতে টহল দেন। এখনো খাওয়া শুরু হওয়ার আগে সবাই মিলে চিবৌ চিবৌ গানটা গেয়ে নেয়। তারপর দস্তুর মতো ইতাদাকিমাসু বলে খাওয়া শুরু করে। এখন এর সঙ্গে আবার একটা নতুন ব্যাপার জুড়েছে। প্রতিদিন এখন ওদের কাউকে না কাউকে একটা বক্তৃতা দিতে হয়। একদিন হেডমাস্টার মশাই বললেন, আমার মনে হয় আমাদের সকলেরই ভালো করে কথা বলতে শেখা উচিত। তোমরা কি বলো? এখন থেকে খাবার সময়ে একজন কেউ হলঘরের মাঝখানটাতে গোল জায়গাটায় দাঁড়িয়ে কিছু একটা বলবে, ঠিক আছে? কারো মনে হলো নিজের ভালো করে কথা বলতে না পারলেও অন্যদের কথা তো ভালো করে বলা যাবে, শোনা যাবে। কারো কারো মনে হলো বেশ, তো সকলকে গল্প শোনানো যাবে। তত্ত্বচান ঠিক জানতো না ও কি বলবে, তবু চেষ্টা করে দেখতে তো অসুবিধে নেই। বেশিরভাগ ছেলে মেয়েরই আইডিয়াটা বেশ পছন্দ হচ্ছিল। ঠিক হলো পরদিন থেকেই চালু হবে বক্তৃতা দেওয়া। এমনিতে জাপানের শিশুদের খাবার সময় কথা বলা বারণ, কিন্তু হেডমাস্টার মশাই বহু দেশে ঘুরে বেরিয়েছিলেন এবং সেই দেশ দেখার অভিজ্ঞতা থেকে ওর মনে হয়েছিল খাবার সময় গল্প করাটা খুব ভালো ব্যাপার। ছেলে মেয়েদের ধীরে ধীরে সময় নিয়ে খাবার খেতে বলতেন উনি। তাছাড়া ওর মনে হয়েছিল যে অনেকের মধ্যে উঠে দাঁড়িয়ে কথা বলতে শেখাটা খুব দরকার। তাই ওর মাথায় এই বক্তৃতার আইডিয়াটা এসেছিল। ছেলেমেয়েরা রাজি হবার পর হেডমাস্টার মশাই বললেন, দারুণ কিছু একটা বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমাদের যা ইচ্ছে তাই বলতে পারো। তোমাদের যা করতে ইচ্ছে করে সে বিষয়ে একবার চেষ্টা করে দেখতে ক্ষতি তো নেই, তাই না? তত্ত্বচান খুব মন দিয়ে হেডমাস্টার মশাই কথা শুনছিল। কে আগে বলবে, কে পরে, তার একটা তালিকা করা হলো। ঠিক হলো যার যেদিন কথা বলার থাকবে সেদিন গান শেষ হলে সে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেবে। দুদিনের মধ্যেই ছেলেমেয়েরা বুঝতে পারছিল যে এক আধজন বন্ধুর সঙ্গে খাবার সময় গল্প করাটা এক কথা, কিন্তু গোটা স্কুলের সামনে কথা বলাটা অত সহজ নয়। তার জন্য বেশ সাহসের প্রয়োজন হয়। কয়েকজন তো লজ্জার চোটে কেবল হেসেই চলেছিল। একটি ছেলে দিব্যি একটা বক্তৃতা দেবে বলে মনে মনে তৈরি হয়ে এসেছিল। কিভাবে বলবে, কি বলবে সব ঠিক করা ছিল, কিন্তু কথা বলার জন্য উঠে দাঁড়ালো যেই অমনি সব গেল গুলিয়ে। বার কয়েক বক্তৃতার শিরোনামটা বলে আর বেশি দূর এগোতে পারল না বেচারা। ব্যাঙেরা কেন আড়াআড়ি ভাবে লাফায়? অন্তত 3 বার এটা বলার পর ও শুরু করলো, বৃষ্টি পড়ে যখন। তারপর আর কোনো কথা খুঁজে পেল না ছেলেটা। শেষে ব্যাস এইটুকুই, নমস্কার বলেও নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। তত্ত্বচানের তখনও কথা বলার সময় আসেনি, তবুও ঠিক করে রেখেছিল যে ওর প্রিয় রাজপুত্র রাজকন্যার গল্পটাই আবার বলবে। সবাই গল্পটা জানতো, তাই যখনই ও গল্পটা বলতে শুরু করত তখনই ছেলেমেয়েরা বলে উঠতো, আর শুনবো না ওই গল্প। সে যাই হোক, তবুও ও ওই গল্পটা বলবে বলেই মনে মনে ঠিক করে রেখেছিল। এই নতুন খেলাটা বেশ জমে উঠেছে। এমন সময় একদিন একটি ছেলে বলল যে সে কিছুই বলবে না। আমার কিচ্ছু বলার নেই, সে বলল। কথাটা শুনে তত্ত্বচান খুব অবাক হয়ে ভাবলো, কেমন করে কারো বলার মতো কিছু না থাকতে পারে। কিন্তু সেই ছেলেটির সত্যি সত্যিই কিছু বলার ছিল না। খাওয়া শেষ করে নিজের খালি টিফিন বাক্সটা সামনে নিয়ে ও বসে রইল। হেডমাস্টার মশাই তখন এগিয়ে গিয়ে ওর কাছে দাঁড়ালেন। তোমার তাহলে কিছুই বলার নেই? না। ছেলেটি কিন্তু কোনো চালাকি করছিল না, ও সত্যি বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছিল না। হেডমাস্টার মশাই ওর ফোকলা দাঁতের পরোয়া না করে হা হা করে হেসে উঠলেন। বেশ, তাহলে তোমায় একটা বলার মতো কিছু কথা খুঁজে দেওয়া যাক। কথা খুঁজে দেবে? ছেলেটি অবাক হয়ে বলল। হেডমাস্টার মশাই ওকে তুলে এনে মাঝখানে গোল জায়গাটাতে দাঁড় করিয়ে দিলেন আর নিজে ওর জায়গায় গিয়ে বসে পড়লেন। মনে করে দেখো তো, আজ সকালে স্কুলে আসবার আগে তুমি কি করেছিলে?
প্রথমে কি করলে ভাবো তো? আমি মানে ছেলেটি মাথা চুলকোতে লাগলো। চমৎকার, তাহলে তো তোমার অন্তত কিছু একটা বলার ছিল। এই তো আমি মানে বললে, তো আমি মানে তারপর কি হলো? মানে আমি ঘুম থেকে উঠলাম। ও আরো জোরে মাথা চুলকোতে লাগলো। তত্ত্বচান আর ওর বন্ধুরা খুব মজা পাচ্ছিল। ওরা মন দিয়ে ছেলেটির কথা শুনতে লাগলো। তারপর মানে ছেলেটি আবার মাথা চুলকোলো। ডেস্কের ওপর হাত দুটো জড়ো করে রেখে হেডমাস্টার মশাই হাসি হাসি মুখে ওর দিকে তাকিয়ে রইলেন। তারপর উনি উঠে দাঁড়িয়ে বললেন, খুব ভালো কথা, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি সকালবেলায় ঘুম থেকে উঠেছিলে, এটা তো সকলকে বোঝাতে পেরেছো। দেখো, ভালো করে কথা বলতে পারার জন্য তোমাকে দারুণ মজার কিছু বলতে হবে, যাতে সবাই বেশ হাসতে পারে, এমন কিন্তু নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হলো, তুমি বলেছিলে তোমার কিছুই বলার নেই, কিন্তু বলার মতো তুমি কিছু একটা কথা তো খুঁজে পেলে, তাই না? ছেলেটি কিন্তু বসে পড়ল না। এবার ওর বেশ গলা চড়িয়ে বলল, তারপর মানে। সবাই সামনের দিকে ঝুঁকে পড়ে ওর কথা শুনতে লাগলো। মস্ত করে একটা শ্বাস টেনে নিয়েও বলতে লাগলো, তারপর মানে মা বললেন দাঁত মাজো, আর আমি দাঁত মাজলাম। হেডমাস্টার মশাই হাততালি দিয়ে উঠলেন। ছেলেমেয়েরাও সবাই হাততালি দিতে থাকলো। এর ফলে ছেলেটি আরেকটু জোর গলায় বলতে থাকলো, তারপর। হাততালি থামিয়ে আরেকটু সামনের দিকে ঝুঁকে সবাই প্রায় নিঃশ্বাস বন্ধ করতে শুনতে লাগলো। শেষে ছেলেটি বেশ বিজয়ীর মতো বলে উঠল, তারপর আমি স্কুলে চলে এলাম। একটি ছেলে তো এমন ভাবে সামনের দিকে ঝুঁকে পড়ে কথা শুনছিল যে ওর নাকটা শটান গিয়ে টিফিন বক্সে ধাক্কা খেলো। যাই হোক, সবাই তখন বেজায় খুশি যে ছেলেটি বলার মতো কিছু একটা খুঁজে পেয়েছে। হেডমাস্টার মশাই খুব জোরে জোরে হাততালি দিতে লাগলেন, সাথে তত্ত্বচান আর ওর বন্ধুরাও। আর সেই ইয়ে মানে ওই ছেলেটি, সে তখনও সবার মাঝখানে দাঁড়িয়েছিল, সেও হাততালি দিয়ে উঠল। হাততালির শব্দে হলঘরটা গম গম করে উঠতে লাগলো। অনেক বড় হয়ে যাওয়ার পরও হয়তো ছেলেটি সেদিনের সেই হাততালির শব্দ ভুলতে পারেনি। এই চ্যাপ্টারটিতে আমরা দেখলাম যে অতি সাধারণ একটি ছেলে, যে কিছু বলতে পারে না, ভাবতে পারে না যে তার কিছু বলার কথা থাকতে পারে, আলটিমেটলি তাকে দিয়ে কিন্তু হেডমাস্টার মশাই কিছু কথা বলালেন। তার সেই কনফিডেন্স যে এলো, তার পিছনে তার ওই উৎসাহটিই কারণ। তো এইভাবে যদি ছাত্রছাত্রীদের উৎসাহ দেয়া যায়, তাদের ভিতর থেকে কিন্তু অনেক কিছু আনা যায় সকলের চোখের সামনে, যেটা হয়তো আপাতভাবে আমরা দেখতেও পাই না। চলুন এবার পরের চ্যাপ্টারের হেডলাইনটা দেখি। তার হেডলাইন, আমরা তো শুধু খেলছিলাম। একটা ভয়ানক দুর্ঘটনায় তত্ত্বচান খুব বিচ্ছিরিভাবে জখম হলো। ঘটনাটা ঘটলো ওর স্কুল থেকে ফেরার পর, রকির সঙ্গে নেকড়ে নেকড়ে খেলার সময়। খেলাটা শুরু হয়েছিল এইভাবে, ঘরের দুই প্রান্ত থেকে দুজনে গড়িয়ে এসে ওর গায়ে ধাক্কা খেয়ে জড়াজড়ি করে হুটোপুটি করছিল। তারপরে আবার ওরা ছিটকে যাচ্ছিল, আবার গড়িয়ে আসছিল। এইভাবে খেলাটা চলছিল। একসময় ওদের মনে হলো মানে তত্ত্বচানেরই মনে হলো আর কি, যে এই খেলাটাকে আরেকটু জটিল করা যাক। ও ঠিক করলো, ঘরের দুদিক থেকে গড়িয়ে এসে দুজন যখন মুখোমুখি হবে, তখন দুজনেই নেকড়ের মতো ভঙ্গি করবে। যে বেশি ভালো নেকড়ে হতে পারবে সেই খেলায় জিতবে। এখন রকি ছিল জার্মান শেপার্ড জাতের কুকুর, ফলে নেকড়ে সাজা ওর পক্ষে কিছুই কঠিন কাজ ছিল না। কেবল কান দুটো খাড়া করে মুখ খুলে দাঁত বার করলেই ওকে দিব্যি নেকড়ে নেকড়ে দেখতে লাগতো। ওর চোখ দুটো বেশ রাগ রাগ ভাব করতে পারত। ওদিকে তত্ত্বচানের জন্য কাজটা একটু কঠিন ছিল। হাত দুটো ওপর দিকে তুলে কান খাড়া করার ভঙ্গি করে মুখ খুলে গড় গড় শব্দ করে ও তেড়ে এসে রকিকে কামড়ানোর ভাব করছিল। কিন্তু প্রথম দিকটাতে রকি বেশ ভালোই খেলছিল। বেচারা তো নেহাতি একটা কুকুরছানা, তাই খানিক বাদে খেলা ভুলে ও সত্যি সত্যি তত্ত্বচানকে বেশ জোরে কামড়ে দিল। ছানা হলে হবে কি, চেহারায় তো তত্ত্বচানের ডবল, আর গায়ের জোরেও। এছাড়া ওর দাঁতগুলোও ছিল খুব ধারালো।
ফলে কিছু বুঝবার আগেই তোত্তচানের ডান কানটা ওর মাথা থেকে ঝুলে পড়লো আর অঝরে রক্ত পড়তে লাগলো। চিৎকার শুনে মা রান্নাঘর থেকে ছুটে এসে দেখেন যে মেয়ে দুহাত দিয়ে ডান কানটা ধরে ঘরের এক কোণে বসে আছে, সঙ্গে রকি। আর তোত্তচানের জামাটা রক্তে মাখামাখি হয়ে গেছে। বাবা বাইরের ঘরে বেহালা প্র্যাকটিস করছিলেন, চিৎকার শুনে ছুটে এলেন। রকি যেন বুঝতে পারছিল যে একটা ভয়ানক গন্ডগোল করে ফেলেছে, তাই দু পায়ের ফাঁকে ল্যাজ গুজে করুণ চোখে তোত্তচানের দিকে তাকিয়েছিল। তোত্তচানের তখন একটাই চিন্তা, বাবা মা যদি রাগ করে রকিকে তাড়িয়ে দেন বা আর কারো কাছে দিয়ে দেন, সে তো ওর জীবনের সবচেয়ে দুঃখের ঘটনা হবে। তাই এদিকে হাত দিয়ে ডান কানটা ধরা, ওদিকে সে রকির পাশে বসে কেবলই কেঁদে চলেছে, রকিকে বকো না, রকিকে বকো না। মা আর বাবার জন্য তখন ওর কানটা পরীক্ষা করা বেশি জরুরি ছিল, কিন্তু তোত্তচান তো কিছুতেই হাত সরাবে না। ও কেবল একটাই কথা বলে চলেছে, আমার ব্যথা করছে না, রকির ওপর রাগ করো না, রকিকে বকো না। বস্তুত তোত্তচানের তখন কোনো ব্যথার অনুভূতিও ছিল না। ওর মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, রকির কি হবে। মা বাবা ততক্ষণে বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি ঘটেছে। রকি নিশ্চয়ই তোত্তচানকে কামড়ে দিয়েছে। ওর কান থেকে তখনও রক্ত পড়ে চলেছে, কানটা দেখতে হবে তো, তাই ওরা কথা দিলেন যে না, রকিকে কিছু করা হবে না। তখন মেয়ে কান থেকে হাতটা সরাতে রাজি হলো। কানটা দেখে তো মা একবারে আঁতকে উঠলেন। বাবা ছোট্ট তোত্তচানকে কোলে তুলে নিয়ে ডাক্তারখানার দিকে ছুটতে লাগলেন, মা সামনে সামনে ছুটছিলেন। ভাগ্যিস সময় মতো ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, তাই তো কানটাকে আবার ঠিক আগের মতো করেই সেলাই করে জুড়ে দেওয়া গেল। বাবা মা হাঁপ ছেড়ে বাঁচলেন যেন। কিন্তু তোত্তচানের মাথায় তখনও একই চিন্তা, বাবা মা যে বলেছিলেন রকিকে বকবেন না, ওরা কথাটা রাখবেন তো। মাথা থেকে চিবুক পর্যন্ত সাদা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তোত্তচান যখন বাড়ি ফিরল, তখন ওকে একটা সাদা খরগোশের মতো দেখতে লাগছিল। যদিও বাবা কথা দিয়েছিলেন যে রকিকে বকবেন না, তবু কুকুরটাকে আচ্ছা করে একটু শিক্ষা দিতে ইচ্ছে করছিল খুব। কিন্তু মায়ের চোখ যেন বলতে চাইল, তুমি না কথা দিয়েছিলে। বাবা অনিচ্ছা সত্ত্বেও চুপ করে রইলেন। এদিকে তোত্তচান তো বাড়িতে ঢুকেই রকিকে জানাতে চাইছিল যে সব ঠিক আছে, তেমন কিছু হয়নি, আর ওকে কেউ বকবেও না। কিন্তু কোথায় রকি? রকি রকি এই প্রথম তোত্তচান কেঁদে ফেলল। ও ডাক্তারের কাছে গিয়ে একবারও কাঁদেনি, কারণ ওর ভয় ছিল তাতে বাবা মায়ের রকির ওপর রাগ আরো বেড়ে যেতে পারে। কিন্তু এবার ওর চোখের জল আর আটকানো যাচ্ছিল না। কাঁদতে কাঁদতে ও ডাকতে থাকলো, রকি রকি কোথায় তুই? অনেকবার ডাকার পর যখন সেই চেনা খয়েরি শরীরটা সোফার পিছন থেকে বেরিয়ে এলো, তখন তোত্তচানের কান্না ভেজা মুখে হাসি ফুটল। রকি আস্তে করে গিয়ে ওর ভালো কানটাকে একটু চেটে দিল। ব্যান্ডেজের ভেতর থেকে সামান্য একটু বেরিয়েছিল কানটা। দু হাত দিয়ে রকিকে জড়িয়ে ধরে তোত্তচান ওর কানের ভিতর মুখ গুজে জোরে নিঃশ্বাস নিল। মা আর বাবা বলতেন রকির কানের ভেতরে বিচ্ছিরি গন্ধ, কিন্তু গন্ধটা তোত্তচানের কি ভালোই না লাগতো। রকি আর তোত্তচান দুজনেই সেদিন ক্লান্তির চোটে খুব ঘুমিয়ে পড়েছিল। গরমকাল শেষ হতে চলছিল, আকাশে একটা গোল চাঁদ, আর নিচে সাদা ব্যান্ডেজে মোড়া একটা ছোট্ট মেয়ে আর তার ছোট্ট কুকুর। সেদিনে সেই ছোট্ট কুকুরটা মনে মনে সংকল্প করেছিল আর কোনোদিন নেকড়ে নেকড়ে খেলবে না। গ্রীষ্ম শেষের গোল চাঁদ দুই বন্ধুর দিকে তাকিয়ে রইল। তোত্তচান আর রকি সেদিন দুজন দুজনের আরো ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আজকের পর্বের শেষ পর্যায়ে আমরা দেখলাম তোত্তচান এবং তার পোষ্য রকি দুজনের মধ্যে কি অদ্ভুত একটা ভালোবাসার মায়ার বন্ধন। ছোটরা পোষ্যদের সাথে খুব সহজে একাত্ম হয়ে যেতে পারে এবং তাদের যে ছোট্ট মনের জগৎ, সেই জগতের কথা ওরা হয়তো বড়দের সকলকে বুঝিয়ে বলতে পারে না, কিন্তু যে কোনো পোষ্য থাকলে তার সাথে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয় ওদের। কিছুটা কল্পনা, কিছুটা খেলা, কিছুটা মজা, সবকিছু দিয়ে একটা আলাদা জগৎ গড়ে তোলে তারা। সেখানে বড়রা সহজে প্রবেশ করতে পারেন না,
কিন্তু তোত্তচানের মা আমরা দেখলাম সব সময়ই তার এই অনুভূতিগুলোকে আলাদা মর্যাদা দিতেন। তার কাছে সেই প্রথম দিন যখন আগের স্কুল থেকে তোত্তচানকে তাড়িয়ে দেওয়া হলো, তখনকার সময় থেকে এখনো পর্যন্ত তোত্তচানকে আগলে রাখার একটা প্রবণতা ছিল, ওর মনের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়ার একটা প্রবণতা ছিল। এই গুরুত্ব পেলে সব ছোট্ট শিশুই একদিন খুব ভালো একজন মানুষ হয়ে উঠবে। আমাদের এই পর্বগুলো কেমন লাগছে আপনাদের? কমেন্ট করে আমাদের জানাবেন এবং দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী একটি পর্বে। ভালো থাকবেন সবাই। নমস্কার।